এদিকে দুপুরে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগ ছাত্র দলের গণধুলাই খেয়ে থানায় পালাতে গিয়ে ধরা পড়েছেন তিনি। জুলাই আগস্টে 15 জন পুলিশ হত্যার মাস্টারমাইন্ড এই মাহাদি। সর্বশেষ নিজের জালে নিজেই ফেসে গেলেন তিনি। এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বাণিজ্যকে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আমাদের দৌড়াচ্ছে পিছনে ছাত্রদলের আমার পিছন দিকে আমাকে দাওয়া দিচ্ছে, আমার পর এটা করতেছে। এবার নতুন করে আবারও আলোচনায় এই মাহাদি, তবে এবার কারণ ভিন্ন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে থানায় আশ্রয় নিয়েছেন মাহাদি। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনারা যেমনটা জানেন 8 মাস আগে যে মাহাদি পুলিশকে থানায় গিয়ে হুমকি দিয়েছিল, সেই মাহাদি এখন থানায় গিয়ে পুলিশের পা ধরে বসে রয়েছে ভয়ে। দর্শক, রীতিমতো মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছাড়ানোর জন্য এনসিপি নেতাকর্মীরা এবং জুলাই যোদ্ধারা থানার গেট ভেঙে ফেলেছে। এমনকি এ বিষয় নিয়ে আগামীর পৃথিবী বাংলাদেশের এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই সমন্বয়ক এদের জন্য নরকের মতো মনে হবে। বেশি দিন না, অল্প কিছুদিন, এরপর পৃথিবীর যেই প্রান্তে এই জুলাই সন্ত্রাসীরা যাবে সেখানেই তাদের জীবনটা অসহ্যকর হয়ে পড়বে। তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। গতকাল থেকে একটা জিনিস আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে বিএনপি গতকাল থেকে দৌড়ের উপর রেখেছে। একবার রিকশা নিয়ে পুলিশের কাছে যাই, থানার মধ্যে যাই, সেখান থেকে বেঁচে ফিরে বাসায় যাই, আবার আজকে ডিসি অফিস গিয়েছে, সেখানের মধ্যে গণধোলাই দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। পৃথিবীটা সবার জন্য উপভোগের জায়গা, উৎসবের জায়গা, আনন্দের জায়গা, উচ্ছ্বাসের জায়গা, কিন্তু আগামীর পৃথিবী বাংলাদেশের এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই সমন্বয়ক এদের জন্য নরকের মতো মনে হবে। বেশি দিন না, অল্প কিছুদিন, এরপর পৃথিবীর যেই প্রান্তে এই জুলাই সন্ত্রাসীরা যাবে সেখানেই তাদের জীবনটা অসহ্যকর হয়ে পড়বে। তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। আবারও বলছি, পুরো পৃথিবীটা যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপভোগের জায়গা, ঠিক উল্টো দিকে পুরো পৃথিবীটা জুলাই সন্ত্রাসীদের জন্য অসহ্যকর জায়গা। বেঁচে থেকেও তাদের কাছে মনে হবে তারা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কেন জানেন? মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। গতকাল রাতে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একটা টোকাই সমন্বয়ক, তাকে নেত্রকোনায় কারা ধরেছিল, ধরে সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে। এই স্লোগান দেওয়া দেখার পর, অর্থাৎ এই সমন্বয়ক যখন সেই স্লোগান দিচ্ছিল, সেটা দেখার পর আমার বন্ধু রাশেদ নামে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ছিল, সেই রাশেদের কথা মনে পড়ছে। রাজাকাররা রাশেদকে বলেছিল, বল জয় পাকিস্তান। রাশেদ বলে নাই, রাশেদ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল জয় বাংলা। তারপর সেই রাজাকারের বাচ্চারা রাশেদকে গুলি করে হত্যা করে। রাশেদ কিন্তু জীবনের মায়া করে নাই। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তার মানে এইরকম ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। কিন্তু গতকাল রাতে নেত্রকোনাতে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত জুলাই সন্ত্রাসী সমন্বয়ক, তাকে যখন বলা হলো বল জুলাই, তৎক্ষণাৎ সে বলে দিয়েছে। এই ঘটনা যখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরপর বাংলাদেশের তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, ছাত্রদল, বিএনপি, জামাত, এনসিপি, হোয়াটএভার, এরা সবাই কি সেই বিরোধিতা, কি সেই ক্ষোভ প্রকাশ। রাজাকার প্রসিকিউটর তাজুল লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এটা ভাইরাল হওয়ার পর আমাদের হুমায়ুন আহমেদের পত্নী মেহরাফরোজ শাওন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাস অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই স্ট্যাটাসকে নিন্দা জানিয়ে কত শত স্ট্যাটাস দেখলাম সারাদিন। কিন্তু তোমরা যারা নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছ, তোমরা কি বুঝতে পারছো না তোমাদের সময়টা খুব বাজে যাবে? ভবিষ্যতে এখনো যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে জুলাই সন্ত্রাসীরা ভবিষ্যতে হেনস্থার শিকার হবে, মার খাবে, ডিম খাবে, পচা ডিম। তোমরা কি সেটা বুঝো না? উদাহরণ দেখে বুঝো না? হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদি ভারতে গিয়েছিল পর্তুগালের ভিসার জন্য, সেখানে তাকে কিক মেরে বের করে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে। গতকাল নাটক করলো, ছাত্রদল তাকে মারার জন্য ধাওয়া দিয়েছে। সে যাচ্ছিল অটো রিকশায় করে, অথচ ছাত্রদল নাকি তাকে বাইকে করে ধাওয়া দিচ্ছিল। এরপর থানায় গেল, সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে,
ছাত্রদল যদি বাইকে ধাওয়া দিত তবে কি অটো রিক্সা দিয়ে সমন্বয়ক মেহেদী পার পেয়ে যেত? আমি জানি না, এটার উত্তরটা আপনারা দেবেন। এরপর থানায় গেল, থানায় গিয়ে সেখানে অবস্থান নিল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গায় সংবাদ প্রকাশ হলো। আমার প্রশ্ন হচ্ছে, তুই মেহেদী বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলি, নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিস থানায় বসে, এবং পুলিশের এসআই সন্তোষ তাকে জ্বালিয়ে দিয়েছিল, এই মেহেদী বলেছে। দেখেন, বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। স্পষ্টত থানার মধ্যে বসে কর্মকর্তার সামনে, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সে বলেছিল বানিয়াচং থানা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে মেরেছিলাম, আমাদেরকে এইসব শেখাতে আসবেন না। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল। তুই পুলিশ মারলি, থানা জ্বালিয়ে দিলি, তাহলে কেন নিজেকে রক্ষার জন্য, তোদের নতুন বাংলাদেশে কেন ছাত্র দলের হাত থেকে বাঁচার জন্য থানায় যাচ্ছিস? থানায় গিয়েছিলি, হোয়াই? কারণটা কি? কারণটা এটাই, তোরা দেশটাকে ধ্বংস করেছিস। তোরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে পুড়িয়ে মেরেছিস, গুলি করে হত্যা করেছিস। গতকালকের ঘটনা, যেতে না যেতেই আজ ডিসি অফিসের সামনে তাকে নাকি ছাত্রদল উদম কেলিয়েছে। পরবর্তীতে দেখলাম হসপিটালে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। তেমন কিছু হয়নি, মারপিট হয়েছে, হালকার উপর ঝাপসা খেয়েছে, বাট ওইভাবে মার খায়নি। আবার দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে, ছাত্রদলের সন্ত্রাসীরা এটা করছে ওইটা করছে। দেখ, তোদের একটা কথা বলি, কোন হুমকি ধামকি না। তোরা যে আকাম করেছিস, তোরা যে কুকীর্তি করেছিস, তোরা যে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিস, এক একজনের ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এক একজন ফকিন্নির বাচ্চা, তোদের দায় মেটাতে হবে। বাংলাদেশের মাটিতে তোদের দায় মেটাতে হবে, তোদের দায় তোদেরকেই মেটাতে হবে, তোদের পরিবারকে মেটাতে হবে, তোদের আত্মীয় স্বজনকে মেটাতে হবে। প্রথমেই বললাম না, পুরো পৃথিবী বাংলাদেশের মানুষের জন্য উপভোগের জায়গা, কিন্তু তোদের জন্য যন্ত্রণার জায়গা, তোদের জন্য নরক খুব সামনে সেদিন আসবে। মেহেদী আসবে, হুমকি ধামকি না, এটা বাস্তবতা। যে যেমনটা করে প্রকৃতি সৃষ্টিকর্তা তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। আজ তোকে ছাত্রদল কে নিয়েছে, কাল তোকে ছাত্র লীগ খেলাবে, পরশু তোকে বাংলাদেশের সাধারণ মানুষ খেলাবে, তারপর দিন তরশু তোকে তোর এলাকার সাধারণ মানুষ খেলাবে, কারণ তুই মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস। এটা তোদের নিয়তি। প্রত্যেকটা সমন্বয় পৃথিবীর সব প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হবে, কারণ এটা তাদের কর্মফল। আমরা জাস্ট দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো তোদের অসম্ভব ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। গতকাল থেকে একটা জিনিস আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে বিএনপি গতকাল থেকে দৌড়ের উপর রেখেছে। একবার রিক্সা নিয়ে পুলিশের কাছে যায়, থানার মধ্যে যায়, সেখান থেকে বেঁচে ফিরে বাসায় যায়, আবার আজকে ডিসি অফিস গিয়েছে, সেখানের মধ্যে গণধোলাই দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমার কথা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা যখন গণধোলাই দিয়েছে, তখন আমরা বিএনপির কোনো নেতাকর্মীদেরকে ভিডিও ফুটেজে দেখি না, শুধু দেখি মাহাদি একা একা মার খেয়ে মাথা ধরে রেখেছে, তার আশেপাশে দু একজন লোক আছে, সে সকল ভিডিওগুলো আমরা গণমাধ্যমে দেখতে পাই। সে মেডিকেলে শুয়ে আছে, তার কোনো ব্লিডিং হচ্ছে না, তার গায়ের মধ্যে কোনো আঁচড় নেই, শুধু শুনি তাকে বিএনপি নেতাকর্মীরা মারতে চেয়েছে। গতকালকেও সে থানায় গিয়ে বেঁচে ফিরেছে, আজকে ডিসি অফিসে গিয়েছে, সেখানে উত্তম মধ্যম দিয়েছে। আমার কথা হচ্ছে, কি এমন ধোলাই দেয় যে তার কিছুই হয় না, সে অভিনয় করে। আমার কথা হচ্ছে, এই সকল সমকামীদেরকে কেন এত প্রমোট করা হচ্ছে, কেন এত নাটক? এটা তো নাটকের অংশ ছাড়া কিছুই না। এর মধ্যে একটা লেকলা, গায়ের মধ্যে কিছু নাই, ফু মারলে বাতাসে যে উড়ে যাবে, তাকে তো দুটো থাপড় দিলে সে ঘুরে পড়ে যাওয়ার কথা। বিএনপি নেতাকর্মীরা এতই দুর্বল যে এর মধ্যে একটা টোকা, এর যার গায়ে কিছু নাই, হাড্ডি ছাড়া, তাকে মেরে একটা হাত পাও ভাঙতে পারলো না। এটা কেমন ধোলাই হলো? আজ যদি থাপ্পড় চোয়ার মারতে হয়, হালকা পাতলা মারতো, জনসম্মুখে মারতো, তাহলে মনে করতাম এই বিষয়গুলো নাটক না। আর যদি নাটকও হয়, নাটকটা আরো সুন্দরভাবে করতো, স্ক্রিপ্টটা ভালো হতো। এখন যে স্ক্রিপ্ট, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি, জনগণকে আর বোকা বানানো যাবে না। হঠাৎ হঠাৎ নতুন নতুন নাটক এনে আওয়ামী লীগের হাইপ যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেই হাইপটাকে কমিয়ে ফেলবেন? কখনো হবে না। মনে করেছেন ওয়ার্ল্ড কাপ আসছে, এখন এই সকল টোকাই সমন্বয়কদেরকে আবার বিভিন্ন লাইনমেটে নিয়ে এসে নাটক সাজিয়ে আওয়ামী লীগের যে হাইপ শুরু হয়েছে সেটাকে আপনারা বন্ধ করে দিবেন? আওয়ামী লীগের হাইপ যেটা আছে সেটা আরো বাড়তে থাকবে, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আরো বাড়তে থাকবে, এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়তে থাকবে। এবং এই সকল টোকাই সমন্বয়কদেরকে বিএনপি এভাবে নাটক করে মারা লাগবে না, আওয়ামী লীগ সকলগুলোকে মেরে মেরে বেড়ে বাড়াবে মেডিকেলের মধ্যে। দেখেন না, বিএনপির অনেক নেতা কর্মীদেরকে খাগড়াছড়িতে, নোয়াখালীতে, বান্দরবনে মেরে মেরে এখন বেড়ে বাড়াচ্ছে। হাসপাতালের মব করতে গিয়ে তারা নিজেরাই মবের শিকার হচ্ছে। আওয়ামী লীগ নাটক করে না, আওয়ামী লীগের মায়ের মতো হয়। আওয়ামী লীগ ভালো করেই জানে যে তারা জেল জুলুমের শিকার হবে, আওয়ামী লীগ ভালো করেই জানে তারা মবের শিকার হবে, তাও আওয়ামী লীগ ভয় পায় না। আর এই বিএনপির এই সকল নেতা কর্মীরা তারা ক্ষমতায় আছে, তারপরও একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমকামী এক টোকাইকে মারতে তারা 2 দিন লেগেছে। তাকে এভাবে দৌড়ায়, ওভাবে দৌড়ায়, সে অটো নিয়ে পালায়, আবার ডিসি অফিস গেলে সেখানে হালকা পাতলা মারে, সে আবার মেডিকেলের বেডে গিয়ে শুয়ে ভিডিও হয়, নিউজ হয়। মস্কারি রে ভাই, একটা টোকাইকে মারতে এত মাইকে অ্যালাউন্স করে মারতে হয়? মারের মতো মার একজন মারলে টোকাই থাকবে? আমাদের 2টা গুছিও তো নিতে পারবে না এই টোকাই। কথা বুঝেন নাই? সো নাটক বাদ দেন।
আওয়ামী লীগই ভালো করে জানায় কিভাবে এই টোকাইদের শায়েস্তা করতে হবে। বিএনপি তোমরা যদি শায়েস্তা করতে না পারো, নাটক করিও না, হাসির পাত্র হবে, জনগণ হাসবে, অলরেডি হাসতেছে তোমাদের এই সকল কর্মকাণ্ডের কারণে। তোমরা সরকারে থাকার পরও বিভিন্ন জায়গায় জামাতের মারি খাও, আওয়ামী লীগের মারি খাও, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে মারতে গিয়ে কিছুই করতে পারো না। জনগণ মনে করে তোমরা নাটক করতেছো। সো জনগণকে আর হাসাইও না। আমি এই ভিডিওতে যে বিষয়টা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা হচ্ছে মায়ের মতো মায়ের হবে, আর তা না হলে এই সকল ড্রামার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমার শেষ কথা। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ইতিহাস আসলে বড়ই নির্মম। ইতিহাসকে আপনি যতই বাঁকিয়ে দেন, উল্টো দিকে ঘুরিয়ে দেন না কেন, ইতিহাস কিন্তু তার সোজা পথে আবারও আপনি উল্টো দিয়ে ঘুরিয়ে দিয়ে হয়তো সাময়িক সময় রাখতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে ইতিহাস যে তার সোজা পথ, সেই সোজা পথে আবারও হাঁটতে শুরু করবে। ইতিহাস এমন। আজকে প্রশ্ন আসছে যে জুলাই সন্ত্রাসীরাই কি এখন টার্গেট? 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, বাংলাদেশকে যে চরম অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীরা এবার কি টার্গেট? এই প্রশ্নটা আসছে কারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আর সইতে পারছে না। যখন সইতে পারছে না, তখন এই যে 2 বছর যাবৎ এই সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করে গেছে, এখন কিন্তু আর নয়। মানুষ ঘুরে দাঁড়াবে যে জুলাই ষড়যন্ত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এক বিদঘুটে বাংলাদেশ। আর সেই বিদঘুটে বাংলাদেশের প্রতীক সেই জুলাই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরাই কেন একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন? এখন একটাই প্রশ্ন, ষড়যন্ত্র নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? প্রশ্ন আসছে, ইতিহাস কি তবে ঘুরছে? টানা কয়েকটি ঘটনা সাধারণ মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। আমরা কি আবার আগের জায়গায়, 2 বছর আগের যে বাংলাদেশে, সেই বাংলাদেশে ফিরে যাওয়ার কি পথ তৈরি হচ্ছে? আমরা এই মুহূর্তে গতকালকের কয়েকটি ঘটনা দেখব। ঘটনা 1, প্রথম এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনায়। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলা শহরের মগরা নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে, এবং এই ঘটনাটির কপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটছে। তথাকথিত যে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ করা হয়েছিল সরকারের অর্থ ব্যয় করে, এগুলো কিন্তু আগামী বছর কয়েক মাসের মধ্যে বা বছরের মধ্যে সব জায়গা থেকে হয়তো উচ্ছেদ হয়ে যাবে। দ্বিতীয় ঘটনাটিও সেই নেত্রকোনাতেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নেত্রকোনার আটপাড়ায় কে বা কারা অতর্কিতে হামলা চালিয়েছে। এবং সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান, যিনি চলতি বছরের শুরুতে প্রকাশ্যেই পুলিশের সামনে দাঁড়িয়ে থানা জ্বালানো এবং পুলিশ পোড়ানোর দম্ভক্তি করেছিলেন, তিনি গতকাল বুধবার আতঙ্কে কাঁপতে কাঁপতে ফেসবুকে লাইভ করে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন সেই পুলিশেরই থানায়। ছাত্রদল কর্মীদের হামলার ভয়ে তার এই আত্মগোপন এক নতুন সমীকরণ তৈরি করেছে। দর্শক, আমরা গতকালকের 3টি ঘটনার কথা বললাম। এইরকম ঘটনার কপি আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে দেখতে শুরু করেছেন, এবং অনেক জুলাই সন্ত্রাসীদেরকে এখন কিন্তু আপনারা চিনিও পান না। এদেরকে দেখা যায় না, এরা কোথায় গেছে, হারিয়ে গেছে। মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, টিভি সেন্টারে হামলা করা, সেতু ভবনে হামলা করা, বিভিন্ন স্থাপনায় হামলা করার স্বীকারোক্তি দেওয়া এই জুলাই সন্ত্রাসীগুলো কোথায়? এখন কিন্তু এদেরকে খুব একটা দেখা যায় না। এরা কিন্তু প্রায় গর্তে ঢুকে পড়েছে। ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্র বা ক্ষমতার অপব্যবহার কোনোটি দীর্ঘজীবী হয় না। অতীতে আমরা দেখেছি 75-এর খুনিদের তৈরি ফ্রিডম পার্টি কিভাবে ধুলায় মিশে গেছে। 24-এর খুনিদের এনসিপি গড়ে উঠেছে। এনসিপি জোড়াতালি দিয়ে জামাতের সাথে জোট করে সংসদে গিয়ে স্থান নিয়েছে। এনসিপি এককভাবে নির্বাচন করুক, প্রত্যেকটি আসনে জামানত বাজেয়াপ্ত হবে। ঠিক ফ্রিডম পার্টির পরিণতি হবে এই এনসিপির, ধুলায় মিশে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24-এর আন্দোলনের পর সারা দেশে যে আইনহীনতা বা মব জাস্টিসের রাজত্ব তৈরি করা হয়েছিল, আজ যেন সেই মবের আগুনে পুড়তে হচ্ছে খোদ সেই আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশকে। উগ্র স্লোগান আর প্রতিহিংসার রাজনীতি যে কাউকে ছাড় দেয় না, মাহাদি হাসানের থানার দেয়ালের পেছনে আশ্রয় নেওয়ার ঘটনা তারই সবচেয়ে বড় প্রমাণ। নেত্রকোনার শহীদ স্মৃতি স্তম্ভে আগুন কিংবা জুলাই সন্ত্রাসীদের ওপর এই ধারাবাহিক হামলা, এগুলো কি কেবলই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি বাংলাদেশের রাজনীতিতে আবার কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? আমি শুরুতেই বলছিলাম যে আমরা কি 2 বছর আগের বাংলাদেশে ফিরে যাওয়ার একটা আলামত শুরু হয়ে গেছে, হয়তো বা তাই। জুলাই সন্ত্রাসীরা কি চরম সংকটের মুখে? অবস্থা কিন্তু তাই।
আমি শুরুতেই বলেছি যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সহ্যের একটা সীমা আছে, যে এই পর্যন্ত আমি সহ্য করলাম, এরপরে আর সহ্য করার যায় না, তখন কিন্তু আবার রিভার্স করবে, ঘুরে আসবে, পাল্টা আঘাত হবে। যে আঘাত দিয়ে দমন করা হয়েছে স্বাভাবিক গতিপথকে, সেই আঘাতকারীদের দিকে ফিরে আসছে, সেটি এখন চারিদিকে সুস্পষ্ট হয়ে উঠছে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।